শুভকামনা এনজিডিসি পরিবারের সকল শিক্ষার্থীদের প্রতি। আমরা এতদিন একসাথে ছিলাম, এনজিডিসি পরিবারের সকল বিভাগের পক্ষ থেকেই আমরা একই সাথে এই অনলাইন ক্লাসে ছিলাম। বাট আমাদের মনে হলো যে আমাদের যদি অনার্স বা আমাদের উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা যদি আরও আমরা একটু ভালো মতো তোমাদের সেবা বা কমিউনিকেশনটা রাখতে পারি, সেই জায়গাতে আমরা একটু ভালো অবস্থায় পৌঁছাতে পারবো বা যোগাযোগটা অনেক সুন্দর হতে পারবো। সেই চিন্তা মাথায় রেখে আমরা এনজিডিসি ফিজিক্স নামে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফিজিক্স ডিপার্টমেন্ট এনজিডিসি ফিজিক্স আমরা তোমাদের অনলাইনের সাথে আমরা চাচ্ছি যে ফিজিক্সের সব পর্যায়ে উচ্চ মাধ্যমিক অনার্স বা যে কোনো পর্যায়ে আমরা তোমাদের সাথে থাকবো। আমরা আজকে যে সেশনে কথা বলতে যাচ্ছি সেটা উচ্চ মাধ্যমিক খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, অষ্টম অধ্যায়। আমরা আপেক্ষিকতা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যেটা আমি সবসময় তোমাদের বলার চেষ্টা করি যে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করি তাকে যদি আমরা কোনোভাবে কোনো একটা ইয়ারের মধ্যে ফেলতে চাই, এটা খুব জাস্টিস হবে না। কারণ আমরা যে টপিক্সের সাথে পরিচিত হই তার ব্যাপ্তিটা এত বিশাল যে এটা সব পর্যায়ে আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে আপেক্ষিকতার কথা বলছি এটা হয়তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে তাকে ইন্ট্রোডাকশন আছে, বাট আমাদের অনার্স লেভেলে ফোর্থ ইয়ারে গিয়ে আমাদের রেডিও এই রিলেটিভিটির সাথে কসমোলজি নিয়ে আর একটা ডিটেলস আলোচনা আছে। সো এটা উচ্চ মাধ্যমিকের জন্য যেমন প্রাসঙ্গিক, অনার্সের জন্য যেমন প্রাসঙ্গিক, এবং সাধারণ যে কোনো মানুষের জন্য এই আপেক্ষিকতা টপিক্সটা একটা গুরুত্ব বহন করে। আমরা আপেক্ষিকতার আজকে যে লেসনটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেই লেসনের মূল ফোকাসটাই থাকবে এই আপেক্ষিকতা টপিক্সটাকে একটু তোমাদের সামনে বোঝানো, যে আসলে কি বলতে চাওয়া হচ্ছে। আমরা আজকে খুব একটা গণিতের সাথে থাকবো না, বা গণিত নিয়ে আমরা খুব আজকে আলোচনার মধ্যে ডিটেলসে ঢুকবো না। আমাদের মূল ফোকাসটাই থাকবে যে কীভাবে আপেক্ষিকতা টপিক্সটাকে তোমাদের সামনে একটু সহজে উপস্থাপন করা যায়। এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক্স যদি আমরা বুঝতে বা চিন্তা করতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভবিষ্যতে অনেক গুরুত্ব বহন করবে। তা আমরা আমাদের টপিক্সের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি। ফার্স্ট দেখো যে আমরা এই টপিক্সে হয়তো একটা নাম দেওয়ার চেষ্টা করছি, আপেক্ষিকতা, রিলেটিভিটি। কি বলতে চায় আপেক্ষিকতা? আমরা জানি যে আইনস্টাইন এই কনসেপ্টের সাথে আমরা পরিচিত। আইনস্টাইনের আগে আমরা যে কনসেপ্টে ছিলাম, যাকে আমরা ফিজিক্সের অনেক বড় একজন বা আমাদের ফিজিক্সের জনক বলেও তাকে আমরা অনেক সময় বলে থাকি, নিউটনের মতে আমরা যে নিউটনের কথা চিন্তা থেকে আমরা জানি যে কিছু জিনিস সব সময়ের জন্যেই আমরা স্থির বলে বিশ্বাস করি, বা এটা আমরা জানি যে যাকে আমরা এসআই বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল করতে চাই, বা যার ধারাবাহিকতায় আমরা এইটাকে এমএএস সিস্টেম বলে যেটাকে আমরা পরিচিত করাচ্ছি। আমরা এম বলতে যেটা বোঝাই দ্যাট ইজ দৈর্ঘ্যের একক। আমরা বলি যে এটা মিটার, এটা ভরের একক, এটা কিলোগ্রাম, এটা সময়ের একক। এই দৈর্ঘ্যের, ভরের, সময় নিউটনের চিন্তাধারা মতে বলতে চায় যে দৈর্ঘ্য, ভর, সময় এরা অপরিবর্তনীয়। বাস্তবিকতা আমাদের চোখেও এই ব্যাপারটাই তাই মনে পারে যে একটা দৈর্ঘ্য বা একটা কলম, সে তো কলমই, তার আবার কী পরিবর্তন হবে? বা একটা আপেল, সে তো আপেল, তার ভরের কেন পরিবর্তন হবে? বা যদি কোনো সময় আমরা 1 ঘন্টা পরিমাপ করি তাহলে কেনই বা এই 1 ঘন্টার সময়টা তোমার পরিবর্তন হয়ে যাবে? এটা আমাদের চিন্তার সাথেও যায় না, আর এটা নিয়েই আমরা খুশি ছিলাম। সমস্যাটা আইনস্টাইনের কাছে মনে হলো যে না, এই জায়গাটায় একটু চিন্তার অবকাশ আছে। আমরা যেভাবে বলতে চাচ্ছি যে দৈর্ঘ্যটা পরিবর্তন হবে না, বাট আমরা এই দৈর্ঘ্যটার একটা পরিবর্তিত রাশির সাথে আইনস্টাইন আমাদের পরিচিত করি। আমরা কিভাবে আসে
কোনভাবে তাকে গাণিতিক ব্যাখ্যা করব, সেই ব্যাখ্যার জায়গাতে আমরা ডিটেলসে যাব, বাট আমরা প্রথম দিনেই এটাকে একটু ক্লিয়ার করতে চাবো যে কীভাবে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি বা আপেক্ষিকতা টপিক্সটার সাথে আমরা কিভাবে পরিচিত হতে পারি। আমি দৈর্ঘ্যের সাথে একটা সমীকরণ আমরা লিখতে চাচ্ছি, দেখা সেই দৈর্ঘ্যের সমীকরণটা আমরা কীভাবে লিখতে পারি। আমরা নিউটনের চিন্তার সাথে যখন ছিলাম বা নিউটনের কনসেপ্টে যখন আমরা ছিলাম, তখন কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, সেভাবে এটা একটা বস্তু, এই বস্তুর একটা দৈর্ঘ্য আছে L0। আমরা এই বস্তুর দৈর্ঘ্য যে পরিবর্তন হতে পারে সেটা আমরা ভাবতেও পারি না। আইনস্টাইনের কথায় বা আইনস্টাইনের চিন্তায় যে এই বস্তুর দৈর্ঘ্যটা পরিবর্তন হওয়া সম্ভব এবং পরিবর্তিত তার যে দৈর্ঘ্য হবে, সেই দৈর্ঘ্যের যে রাশিমালা হবে, সেই রাশিমালার সমীকরণটার সাথে যদি আমরা একটু পরিচিত হই, দ্যাট ইজ L সমান সমান L0 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। আপেক্ষিকতার দৈর্ঘ্য সংকোচনের রাশিমালা। আবারও খেয়াল করবেন, আমরা নতুন কথাটা বলতেই চাচ্ছি যে দৈর্ঘ্য সংকোচন, এই কথাটা আমরা ব্যবহার করতে চাচ্ছি যে দৈর্ঘ্যটা সংকুচিত। এটা একটা নতুন ভাব বা একটা ভাষা, আমরা এই ভাষাটাকে আমরা পরিষ্কার করতে চাচ্ছি যে কীভাবে পরিবর্তন হবে। দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণে যেটা আমরা বলতে চাচ্ছি L0, যেটা আমরা একটা বস্তুর স্থির অবস্থায় বা তার আদিতে L, তার দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে যে রাশিটা আমরা ব্যবহার করছি, এখন দুটা চলক এখানে ব্যবহার করি, একটা ভি, এই ভিটা আমরা খুব গুরুত্বের সাথে ব্যাখ্যা করবো, একটা সি, সিটা আলো। আলোর বেগ নিয়ে আমাদের কথা বলার কিছু নয়, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই ভ্যালুটা আমরা সবাই জানি যে সি এর ভ্যালুটা ই গুণ 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে সমস্ত চিন্তাটা আমরা কনসেন্ট্রেট করতে চাচ্ছি এই ভি জায়গা থেকে। এই ভিটাকে আমরা নতুন করে চিনতে চাচ্ছি, এই ভিটা আসলে কাকে বোঝাচ্ছে। এই ভির চিন্তা করতে গিয়ে আমরা আপেক্ষিকতার সাথে বা আপেক্ষিক গতির সাথে আমরা পরিচিত করতে চাচ্ছি। এবং এই ভি বলতে যেটা আমরা বোঝাই সেটা অনেকটা এইরকম যে আমরা জানি যে প্রসঙ্গ কাঠামো এটা একটা প্রপার্টি, যে যার সাপেক্ষে আমরা কোনো কণার অবস্থান নির্ধারণ করি, দ্যাটস প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোটাকে আমরা এস দিয়ে যদি প্রকাশ করি, দ্যাট ইজ প্রসঙ্গ কাঠামো। আর আইনস্টাইন তার আপেক্ষিকতা ব্যাখ্যা করতে গিয়ে এই প্রসঙ্গ কাঠামোরই আর একটা ভাষ্য, দ্যাট ইজ জড় প্রসঙ্গ কাঠামো। এই জড় প্রসঙ্গ কাঠামো বলতে সে যেটা বোঝানোর চেষ্টা করছে যে একটা কাঠামো, দ্যাটস এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এই এস প্রাইম, এই গতিশীল কাঠামোটা যদি এস কাঠামোর সাপেক্ষে ভি সমবেগে গতিশীল থাকে, তাহলে যে সিস্টেমটা তৈরি হবে এই সিস্টেমটার নাম হবে জড়তা। এবং এই যে আইনস্টাইনের যে দৈর্ঘ্য ছোট হয়ে যাওয়া, ভর বেড়ে যাওয়া, সময়টা প্রসারিত হওয়া, এই সমস্ত ঘটনাগুলোই ব্যাখ্যার জন্য আমরা এই ভিটাকেই আমরা ব্যাখ্যার মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কাছে এই ভিটাকেই যদি আমরা খুব ভালো মতো কনসেন্ট্রেট করতে পারি বা এই ভিটাকে যদি আমরা খুব ভালো মতো করে চিনতে পারি, তাহলে আমাদের জন্য এটা খুব সহজ একটা ব্যাপার হবে আপেক্ষিকতাকে বোঝার জন্য। শিক্ষার্থী, আমরা এই ভিটাকে খুব ক্লোজলি, আমরা খুব কাছ থেকে ভিটাকে ক্লিয়ার করতে চাচ্ছি। ব্যাপারটা কেমন হতে পারে দেখো, আইনস্টাইনের মধ্যে যে এটা একটা কাঠামো, এটা একটা কাঠামো, এই কাঠামোটা এই কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল। আপেক্ষিকতার ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা খুবই গুরুত্বের সাথে ব্যাখ্যা করার চেষ্টা করি সেটা হলো ঘটনাটা ঘটছে কোন কাঠামো, আর ঘটনাটা অবজার্ভ করা হচ্ছে কোন কাঠামো থেকে। সে যদি এটা একটা গতিশীল কাঠামো হয়, যদি ঘটনাটা এই কাঠামোতে হয়,
এবং একটা অবজারভার, দ্যাটস আমাদের যে অবজারভার, যদি সে এই ঘটনাটাকে অবজার্ভ করে, তাহলে আমরা সব সময় এই ব্যাপারটা মনে রাখবো যে এটা গতিশীল কাঠামো, এ ব্যাপারে কোনো প্রশ্নই নেই। কিন্তু এই যে অবজার্ভার, যে ঘটনাটা অবজারভেশন করছে, তার কাছে এই ঘটনাটা স্থির। এই আপেক্ষিক গতির কনসেপ্টের এই জায়গাটাই হলো আমাদের বোঝার মেইন ফোকাস, যে কে স্থির আর কে গতিশীল। যদি এই স্থির আর গতিশীল ব্যাপারটাকে আমরা যদি একটু ক্লোজলি বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা কোনো প্রবলেম রাইজ করতে পারে। বাট আমরা ওই উদাহরণটা নিতে চাচ্ছি না যে গতিশীল কাঠামো মানেই গতিশীল কাঠামো, দ্যাটস না। এটা আপেক্ষিক, দুজন পর্যবেক্ষকের অবস্থার উপর নির্ভর করবে এই গতিটা কোনটা। ঘটনা যদি তোমার এই কাঠামোতে ঘটে আর এই কাঠামো যদি অবজার্ভ করে, তাহলে এই অবজারভারের সাপেক্ষে, পর্যবেক্ষকের সাপেক্ষে এই ঘটনাটা স্থির। যদি ঘটনাটা এখানকার এই স্থির কাঠামো যদি কোনো অবজারভার এটাকে অবজার্ভ করে, তাহলে এই ঘটনাটা এর জন্যে গতিশীল। তাহলে গতিশীলকে আমরা বলতে চাচ্ছি এই এস কাঠামোতে যে অবজার্ভ করছে, তার জন্য গতিশীল কাঠামোতে ঘটে যাওয়ার ঘটনাটা গতিশীল। তাহলে এইটা যদি গতিশীল কাঠামোতে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এল নট হয়, যেটা আমরা বলতেই চাচ্ছি স্থির দৈর্ঘ্য, স্থির দৈর্ঘ্যের কনসেপ্টটাই আমরা গুরুত্ব দিয়ে বোঝাতে চাচ্ছি যে স্থির দৈর্ঘ্যটা কেন। যেহেতু গতিশীল কাঠামোতে আছে, এর জন্য সে গতি বুঝতে ওঠে না, বাট এই অবজারভার তাকে সময়ের সাথে পরিবর্তন দেখছে, অতএব তার জন্য এই ঘটনাটা স্থির। এই কারণে এই মতটা স্থির। কিন্তু এই ঘটনা যদি এই অবজারভার দেখে, এই অবজারভারের জন্য এইটা একটা গতিশীল ঘটনা, সে সময়ের সাথে তাকে পরিবর্তন দেখছে, তো এর জন্যে এই দৈর্ঘ্যটা হয়ে যাবে। তাহলে এলটা গতিশীল কাঠামোর ধর্ম, এল নটটা স্থির কাঠামোর ধর্ম। যদি আমরা অপোজিট জায়গা থেকে ব্যাপারটা চিন্তা করতে চাই, বা অপোজিট জায়গা থেকে ব্যাপারটা চিন্তা করার আমরা ভাবতে পছন্দ করি, যে যদি অপোজিট কেমন হতে পারতো, যে এই কাঠামোতে এই ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে ঘটনাটা ঘটছে, এই অবজারভার এই ঘটনা অবজার্ভ করছে, সেই ক্ষেত্রে এই ঘটনার যে দৈর্ঘ্যটা বা এই অবজারভারের সাপেক্ষে স্থির হতো, তো সেই ক্ষেত্রে এর হতো স্থির। আর এই অবজারভার যদি এই ঘটনাটা অবজার্ভ করতো, তো তার জন্য এটা হতো। সো এই যে আপেক্ষিকতা, ঘটনা কোথায় ঘটছে আর ঘটনা কোথা থেকে দেখা হচ্ছে, তার উপরে নির্ভর করবে আপেক্ষিকতা। অতএব কোনটা এল নট হবে আর কোনটা এল হবে, এই চিন্তার জায়গাটা আমাদের খুব শার্পনেস, খুব পরিষ্কার করে এটা ক্লিয়ার করতে হবে। যে ক্ষেত্রে পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনাটা স্থির, দ্যাটস স্থির। এটা গতিশীল কাঠামোতেও সম্ভব, এটা এই স্থির কাঠামোতেও সম্ভব। তোমাকে প্রবলেমের সাথে খুব অ্যাটাচ থেকে, খুব কাছ থেকে ব্যাপারটা চিন্তা করে তোমাকে এল নটটাকে নির্ধারণ করতে হবে, আর এলটাকে ওইভাবেই তোমাকে ক্লিয়ার করতে হবে। এবং আমরা যদি গতিশীল কাঠামোর কনসেপ্ট জায়গা থেকে এবারে একটু ব্যাখ্যা করতে চাই, অ্যাকর্ডিং টু আইনস্টাইনের চিন্তা থেকে, আইনস্টাইন বলতে চাচ্ছে যে দৈর্ঘ্য সংকোচন। আইনস্টাইনের চিন্তায় দৈর্ঘ্য সংকোচন করে কোথায়? গতিশীল কাঠামো। গতিশীল কাঠামোর ইনফরমেশন এল, ইকুয়েশনটাকে আমরা লিখব এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। সেক্ষেত্রে ভি গতিশীল কাঠামোর বেগ বা কত সমবেগে এই কাঠামো থেকে দূরে সরে যাচ্ছে, তারপরে এই ভিড়ের মানটা যত বেশি হবে, এই দৈর্ঘ্যটা তত বেশি সংকুচিত হবে। আমরা আপেক্ষিকতার ওই ডিটেলসে যাচ্ছি না,
বাট এরকম একটা প্রবলেম যদি আমরা ফেস করি, সে জায়গা থেকে যদি এল নটের একটা ভ্যালু আমাদের দেওয়া থাকে যে এটা 1 মিটার ছিল, আলোর বেগের একটা কনসেপ্ট আমরা সবাই জানি 3 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড হয়। আর এই ভি এর যদি ভ্যালুটা যদি আমরা ইউজ করি, যদি আমরা বলি যে এটা 0.5 মিটার পার সেকেন্ড বা এত আলো বেগে সে গমন করে, তাহলে আমরা যে এল এর মানটা পাবো সেই এলটা অবশ্যই এল নট হবে, কারণ এই গোটা ভ্যালুটা লেস দেন। সো এইটা যদি 1 থেকে ছোট হয়, সো এল এর মানটা এল নট থেকে ছোট হয়। সো যারা শিক্ষার্থী পর্যায়ে আছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার যারা আছো, তাদের জন্য একেবারেই সিম্পল ইনফরমেশন যে তুমি কাকে এল নট ধরছো, কাকে এল ধরছো। এল নটটা যে পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনার কোনো সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, দ্যাটস এল নট। আর যে পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনা পরিবর্তন হচ্ছে, দ্যাটস এল। গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য সংকুচিত হবে, সো এল এর মানটা এল নট থেকে ছোট হবে। অর্থাৎ স্থির কাঠামোর দৈর্ঘ্য থেকে গতিশীল কাঠামোর দৈর্ঘ্যটা অবশ্যই ছোট হবে। আমরা ইন্ট্রোডিউসের আরেকটা পর্যায়ে যেতে চাচ্ছি, যদি এই ইনফরমেশনটা আমরা ভরের ক্ষেত্রে করতে চাই। আইনস্টাইনের মধ্যে আপেক্ষিক গতির কন্ডিশন মেনে যেটা বলতে চায় যে গতিশীল কাঠামোতে ভর বৃদ্ধি পাবে। এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে অপোজিট। দৈর্ঘ্য বলছিল যে কাঠামোতে এটা গতিশীল দেখা যাবে সেটা সংকুচিত হবে, আর ভরের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছে গতিশীল কাঠামোতে ভরটা বৃদ্ধি পাবে। এর জন্য তার যে গাণিতিক রাশিমালা, দ্যাটস এল নট রুট ওভার 1 - v²/c²। এই ইনফরমেশন যেটা আমরা ক্লিয়ার করতে চাই, ভি এটাই বলে দিবে যে এলটা এল নট কত বড় হবে। আমাদের যে হর, এই মানটা অবশ্যই 1 থেকে কম হবে, আর 1 থেকে কম যে কোনো ফ্র্যাকশন দিয়ে কোনো কিছুকে ভাগ করা মানেই হলো এটা বৃদ্ধি করা। এটা আর একবার তুমি যদি আপেক্ষিক গতির ইমাজিংটা ক্লিয়ার করে নাও, তোমার জন্য ব্যাপারটাকে সহজ হবে। আমারও ভাবো এই কাঠামো, দ্যাট ইজ আমাদের যে গতিশীল কাঠামো যেটাকে আমরা আমাদের জায়গা থেকে বলছিলাম, এই গতিশীল কাঠামোর কনসেপ্টটা তুমি আর একবার ক্লিয়ার করো। এই কাঠামোতে এই অবজারভার একটা আপেল আছে, সেই আপেলের একটা ভর আছে। আবার এই অবজারভার স্থির কাঠামোতে যে আছে, সে এই আপেলটার ভরটা পরিমাপ করতে চাচ্ছে। আইনস্টাইন যেটা বলতে চাচ্ছে যে এই কাঠামোতে এই অবজারভার আপেলের ভর যেটা পাবে বা তার কাছে যে ভরটা হবে, এই কাঠামোর সাপেক্ষে এই অবজারভার আপেক্ষিক গতিতে থাকার ফলে এই অবজারভারের অবজারভেশন আর এই কাঠামোতে অবস্থিত অবজারভারের অবজারভেশন এক হবে, অবশ্যই পার্থক্য। দ্যাটস আপেক্ষিক গতি। এবার আরেকটু ক্লিয়ার করো, যদি আমি এটা তোমাকে বোঝাতে পারি যে এই কাঠামোতে এই অবজারভার তার সাপেক্ষে আপেলটা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, দুইজন একই কাঠামো একই গতিতে গতিশীল, অতএব আপেল আর অবজারভার সময়ের সাথে কোনো অবস্থা পরিবর্তন হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে তুমি এই জায়গাতে গত টপিক্সের জায়গা থেকে হয়তো ক্লিয়ার যে এই অবজারভারের জন্য এই আপেলের ভরটা হবে স্থির। যদি এই অবজারভারের রেফারেন্সে ব্যাপারটা বিবেচনা করো, এই অবজারভার আপেল সহ কাঠামো নিয়ে ধীরে গতিশীল, অতএব গোটা ব্যাপারটাই ওর কাছে গতি একটা পরিবর্তন হচ্ছে, অতএব ওর সাপেক্ষে গতিশীল। তাহলে ওর জন্য এই ভরটা আর এম নট থাকবে না। ও যদি ওই আপেলটাকে পরিমাপ করতে যায়, তাহলে ওর পরিমাপকৃত ভরটা হবে এম। দ্যাটস এই অবজারভারের এই আপেল ওর জন্য ভর যদি এম নট হয়, তাহলে এই অবজারভারের এই আপেলের ভরটা হবে এম। তাহলে এম নট এটাকে আমরা বলি স্থির কাঠামোতে ভর। দ্যাটস এ। এটা আমরা বলতে চাই
গতিশীল কাঠামো দেখব। তাহলে আরেকবার যদি আমরা গোটা ব্যাপারটাকে সিনারিটাকে উল্টো করে নিই, তখন ব্যাপারটা কেমন হতে পারে? এইটা একটা কাঠামো, এইটা একটা কাঠামো। এবার এই অবজারভার এই আপেলটা খাচ্ছে বা আপেলে একটা ভর পরিমাপ করে দেখলো, তার একটা ভর আছে। এখানে যে অবজারভারটা আছে, এই অবজারভারটা এই আপেলটা পরিমাপ করতে চাইছে। তাহলে এবার যদি আমরা বলতে চাই স্থির ভর কোনটা হবে, তখন আমরা বলবো এই অবজারভারের সাপেক্ষে সময়ের সাথে আপেলের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে এই অবজারভারের এই আপেলের ভর এটা হবে m0। বাট এই অবজারভার এটা থেকে v বেগে দূরে সরে যাচ্ছে, অতএব ওর জন্য এই ভরটা চেঞ্জ হয়ে যাবে। অতএব ও দেখবে এই ভরটা। আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে কনসেপ্টের প্রবলেমগুলো হচ্ছে খুব সিম্পল, বাট আমাদের এই জানার জায়গাটা যদি একটু লজিক্যালি খুব ক্লিয়ার হয়, আর আমাদের বিভিন্ন বইগুলো অঙ্কগুলো এমনভাবে অ্যাসেম্বল করা যে এই জায়গাটা আমরা খুব টপিক্সটা খুব ভালো মতো করে ক্লিয়ার করতে পারছি না। সো এই চিন্তাটা যদি আমরা খুব ভালো মতো করে ক্লিয়ার করে বুঝতে পারি বা একটু ইউজ করতে পারি, তাহলে সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে হ্যাঁ, কোনটা স্থির ভর হবে আর কোনটা গতিশীল ভরের ব্যাপারটাকে আমরা ক্লিয়ার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভি এর যে কোনো মানের জন্য আমরা স্থির ভর m0 আপেলের একটা পরিবর্তিত ভর m পাব। তুমি যদি এই একটা প্রবলেম দেখে না যে একটা স্থির ভরের আপেল যদি আমরা বলি 200 গ্রাম, যদি বলি এই কাঠামোর সাপেক্ষে 0.56 আলোর অর্ধেক বেগে গতিশীল হচ্ছে, সি এর ভ্যালু আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। সেই ক্ষেত্রে আমরা m এর পরিবর্তিত মানটা কত হবে বলে ফেলতে পারি। সো m যদি এটা আমাদের 200 গ্রাম হয়, v এর ভ্যালু যদি 0.5c হয়, দ্যাট c যদি আলোবেগের ভ্যালুটা আমরা নিই, তাহলে সেই ক্ষেত্রে আপেলের ভরটা অবশ্যই আমাদের স্থির ভর থেকে। এই আপেক্ষিকতা, আপেল কি স্যার ভর বড় হয়ে গেল? আমরা বলি যে আপেক্ষিক গতির কনসেপ্ট থেকে এটা ব্যাখ্যা করা সম্ভব। আমরা বাস্তবতায় যদি ওটা ভাবি, স্যার একটা প্লেনের মধ্যে আপেলের ভর যা হবে, ওই একই আপেল দিয়ে স্যার আমি বাসায়, তাহলে কি ভর চেঞ্জ হয়ে যাবে? ব্যাপারটা এইরকম না, ব্যাপারটা আপেক্ষিক গতির সাথে সম্পর্কিত। কোন রেফারেন্সে দেখছো, এই দেখার সাথে ব্যাপারটা সম্পর্কিত। অর্থাৎ এই স্থির জায়গাটা, এই স্থিরাকে গতিশীল, এই ব্যাপারটা একটু ভালো মতো করে তোমাদের ক্লিয়ার করতে পারবে। নেক্সট আর একটা টপিক্সের সাথে আমরা পরিচিত হই। তাহলে আমরা এই যে 3টা টপিক্সের জন্য আপেক্ষিকতা, এই আপেক্ষিকতার ব্যাপারটা তাহলে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে। সময়ের ক্ষেত্রে আমরা কি বলতে চাচ্ছি? সময় আমরা বলি ভর যেমন গতিশীল কাঠামোর রেফারেন্সে বেড়ে যায়, সময়টাও আমরা বলতে চাচ্ছি এটা প্রসারিত বা কালটা প্রসারিত বা সময়টা বৃদ্ধি পায়। আমরা সময়টাকে বলতে চাচ্ছি বেড়ে যাচ্ছে। তাহলে এই যে বেড়ে যাওয়াটা বা সময়ের যে বৃদ্ধি পাওয়াটা, এটা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি? আমাদের সমীকরণের প্যাটার্নটা একই হবে, দ্যাটস t0 √1 - v²/c²। একই ঘটনা, একই প্রেক্ষাপট। t0 স্থির কাঠামোর জন্যের সময়, t গতিশীল কাঠামোর জন্যের সময়। কাকে স্থির বলবা? যে ক্ষেত্রে অবজারভার সময়ের সাথে সময়ের কোনো পরিবর্তন হবে না। কাকে টি বলবা? যে ক্ষেত্রে অবজারভারের সাপেক্ষে কাঠামো গতিশীল হবে সেই ক্ষেত্রে। এবার আবারও সেই ঘটনা চিন্তা করতে চাই, এই একটা কাঠামো, এই গতিশীল কাঠামোতে কোনো একটা ঘটনা ঘটছে, 1 ঘন্টা ধরে কোনো একটা ঘটনা ঘটছে বা একটা পরীক্ষা সেখানে হচ্ছে, 1 ঘন্টা যাবত সেই পরীক্ষাটা হবে। এই অবজারভার গতিশীল কাঠামোতে থেকে তার এই সময়টা সে 1 ঘন্টায়, তার জন্য এটা 1 ঘন্টায়। তাহলে এই সময়টা
এর সাথে যেহেতু স্থির, তুমি এটাকে বলবা টি নট। এই ঘটনাটা যখন এই অবজারভার দেখতে যাবে যে এই কাঠামোতে একটা সময় টি নট ছিল, এই কাঠামোর সাপেক্ষে বিবেকে গতিশীল, সো দুটো কাঠামো আপেক্ষিক গতিতে থাকার কারণে এই অবজারভারের কাছে এই সময়টা আর টি নট থাকবে না, তার কাছে সময়টা হয়ে যাবে পরিবর্তিত সময়। আবার আমি ঘটনার উল্টা যদি প্রেক্ষাপটটা বিবেচনা করতাম, যে ঠিক এইখানে যে আমরা ব্যাপারটাকে আবারও ক্লিয়ার করতে চেয়েছিলাম যে ঘটনাটা এস কাঠামোতে ঘটছে এবং এই অবজারভার এটা অবজার্ভ করছে, তাহলে এই ঘটনাটা এই অবজারভারের সাপেক্ষে যেহেতু স্থির, অর্থাৎ এই সময়টা হবে টি নট। আর এই অবজারভার যদি এই ঘটনাটাকে অবজার্ভ করতে চায়, কারণ এই অবজারভার এই কাঠামো থেকে ভি বেগে গতিশীল থাকার কারণে আমরা বলতেই চাবো যে এর জন্য এই সময়টা পছন্দ করে যাবে। সো কোথায় টি হবে আর কোথায় টি নট হবে, এটা ঘটনার প্রেক্ষাপটটার সাপেক্ষে তোমাকে খুব ভালো মতো করে ক্লিয়ার করতে হবে, যাতে টি আর টি নটের কনসেপ্টের জায়গায় তোমার কোনো ল্যাক না থাকে, বা অঙ্কে করার সময় তুমি একটা স্বতঃস্ফূর্ততাকে এনজয় করতে পারবে যে কোনটা টি কোনটা টি নট, কোনটা এম কোনটা এম নট, কোনটা এল কোনটা এল নট। যদি এই জায়গাটা তোমার কনসেপ্ট থাকে যে কোনটা স্থির কাঠামোর সাপেক্ষে, কোনটা গতিশীল কাঠামোর সাপেক্ষে, আমাদের যে বইগুলো ইনফরমেশনগুলো যে গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়, এইভাবে যদি আমরা খুব সরলীকরণ করে আপেক্ষিকতা থেকে বুঝতে চাই, তাহলে ডিটেলস অঙ্কের ক্ষেত্রে গিয়ে আমরা খুব পজিটিভলি খুব ভালো অ্যান্সার করতে পারবো। বা যদি ওই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে পারি যে কোনটা স্থির ভর আর কোনটা গতিশীল ভর, এটা নির্ভর করবে ঘটনাটা কোথায় ঘটছে আর অবজারভার কোত্থেকে দেখছে। অবজারভার আর ঘটনা যদি একই প্রেক্ষাপটে হয়, তার জন্য সেটা স্থির হবে, যদি অন্য প্রেক্ষাপটে হয় তার জন্য সেটা গতিশীল হবে। সো আমরা খুব বেশিরভাগ গল্পগুলোই ওই রকম থাকে যে এটা স্থির কাঠামোর সময়, এটা গতিশীল কাঠামোতে সময়, এখন সময়টা বেড়ে গেল, অর্থাৎ স্থির কাঠামোর যদি কোনো ঘটনা যদি আমরা বলে ফেলি যে এটা যা ছিল, যে যেমন এইখানে কোনো একটা ঘটনা যদি আমাদের 1 ঘন্টা ধরে হয়, এই ভি এর ভ্যালুর উপর নির্ভর করে আমরা বলবো যে এই ঘটনাটা ব্যাপ্তিটা বেড়ে গেল। এটা কত হতে পারে, এটা আমরা বলতে পারি 2 ঘন্টাও হতে পারে, তাহলে ডবল হয়ে গেল। এবং ওই কথাগুলো আমাদের খুব প্রচলিত যে গতিশীল কাঠামোতে তার বয়সটা যদি 1 ঘন্টা হয়, এখানে তার বয়স হয়ে গেল 2 ঘন্টা। যদি ভিড় মানটা আরও বাড়াই, যদি ওটা 2 বছর হয়, এটা হবে 1 বছর। এরকম টুইনের অনেক গল্প আছে বা অনেক আমাদের এই ব্যাপারে ইন্টারেস্টিং আলোচনাও আছে। বাট আজকের দিনে আমরা যে টপিক্সটা ক্লিয়ার করতে চাচ্ছি, আমরা মূলত যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যাদের কনসেপ্ট ক্লিয়ার বাট লজিক্যালি অঙ্কের এই চলকগুলোকে কীভাবে ব্যবহার করে তারা এইটাকে অঙ্কের ব্যবহার করে খুব সহজেই উত্তরটা তৈরি করতে পারবে, বা উদ্দীপকটাকে নিজের মতো করে বুঝে ক্লিয়ার ব্যাখ্যা করতে পারবে, তাদের জন্যই আমরা আজকের এই ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার করলাম। আমরা এরপরে এই সমীকরণের আসার পিছনে কার কন্ট্রিবিউশন আছে, আমরা গুরুত্বপূর্ণ কিছু আপেক্ষিকতার কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। সেখানে অনেক 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 গুরুত্বপূর্ণ টপিকস আসবে, মাইকেলসন মর্লিন এক্সাম আসবে, গ্যালিলিও ট্রান্সফরমেশন আসবে, লরেন্স ট্রান্সফরমেশন আসবে, এবং আমাদের সভ্যতা চেঞ্জ করে দেওয়া একটা সমীকরণ, ভরশক্তির সমীকরণ আসবে। আবার আইনস্টাইনের যদি একটা বিশেষ স্বীকার্য, আলোর বেগের পরিবর্তন হয় না পর্যবেক্ষকের সাপেক্ষে, এরকম কিছু অনেক ফিলোসফিক্যাল কন্টেন্ট আছে যেগুলো ডিটেলসে অঙ্কের উপর নির্ভর করে না, কথার উপর নির্ভর করে। আমরা অঙ্কটাকেই আজকে মূলত ব্যাখ্যা করে অঙ্কের জায়গাটাকে একটু স্পষ্ট একটা ক্ষেত্রের মধ্যে নিয়ে তারপর যখন আমাদের কন্টেন্টটাকে আরেকটু গভীরে যাওয়ার একটা ইচ্ছা তৈরি হবে, তখন আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে। আমরা আপেক্ষিকতা নিয়ে যে আলোচনাটুকু করতে চেষ্টা করলাম, আমরা একটা পজিটিভলি একটা ডিসিশনে আমরা আসলাম, বা এইভাবে ভাবতে ভালো বা লাগবে যে এটা একটা আলোচনা ছিল। তোমরা নিশ্চয়ই এটা আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করবে, বা এটাকে নিয়ে তোমাদের যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটাকে আরও ডিটেলস করার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে এই ক্ষেত্রে আর যতটুকু করা সম্ভব আমরা আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, মানসিকভাবে স্বাভাবিকভাবে,
আমরা এমন একটা সময়ের মধ্যে আছি, অনেকটাই তোমাদের ঘরে থাকতে হচ্ছে, আর এই ঘরে থাকার অভ্যাসটা তোমাদের কখনোই ছিল না। এটা তোমাদের জন্য খুব ডিস্টার্বিং, কিন্তু ঘটনা যেভাবেই ঘটুক আমাদের মানিয়ে নেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আমরা লেখাপড়ার প্রতি মনোযোগী হই, এই ধরনের গুরুত্বপূর্ণ টপিক্সের প্রতি আকর্ষণ বোধ করি, তখন সময়টা আর বোরিং হবে না। আপেক্ষিক কথার এই সময়টা তখন আমরা এনজয় করতে পারবো। যে সময়টা অনেক বড় ছিল তাকে আমরা অনেক ছোট মনে করতে পারবো। সো সবার জন্যে শুভকামনা এবং সবার ভালো থাকার প্রতিশ্রুতি নিয়ে আসতে ধন্যবাদ। থ্যাংক ইউ।